একই সাথে তাকে আশ্বাসও দেওয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের তরফ থেকে। কর্নেল ওসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে। সবাই তার পদত্যাগ করার পেছনের যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থ বিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনি মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ করে রাখতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা সম্ভব নয়। তাদের দেয়া অ্যাসুরেন্সের পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন আহমেদ ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়েছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন, তার কাছে খবর রয়েছে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানীর ওপর অনাস্থা পোষণ করেছেন। মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয়, সমগ্র মুক্তিফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থায় যে রয়েছে কর্নেল ওসমানীর ওপর, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তা নয়, তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্রও বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তাভাবনা করে থাকেন তবে বলতে বাধ্য হচ্ছি আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তোবা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে, কিন্তু তার পরিণতি কি হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম ও তাজউদ্দিন দুজনই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন সাহেব বললেন, ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে পারে। তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন এটা ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কী কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকেই। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তিফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানীই থাকবেন কমান্ডার ইন চিফ হিসেবে, অন্য কেউ নয়। সে পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন থেকে বুদ্ধিমান জনাব তাজউদ্দিন আহমেদ বুঝে নিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন। পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ের বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল ওসমানীকে। পরদিন কথামতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালেন। করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন।
কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। কর্নেল ওসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে জানবাজ মুক্তিসেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবেন না। এ সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল। সে আলোকেই আলোচনা পরিচালিত হলো। ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল এম এ রব, বাংলাদেশ মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব নেওয়া হয়েছিল তা হচ্ছে বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ, মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ এবং বর্ণনা, নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে 5 অথবা 10 জনকে নিয়ে গঠিত ট্রেনিংপ্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে। খ. গেরিলা শ্রেণী বিভক্তি, অ্যাকশন গ্রুপ। এ গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে। তারা শতকরা 50 থেকে 100 ভাগ হাতিয়ার বহন করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে। এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা 30 থেকে 50 ভাগের বেশি অস্ত্র থাকবে না। গেরিলা ঘাঁটি। প্রতিটা গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপসের দ্বারা রক্ষিত হবে। প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবেন। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকতা দুর্বল করে দেওয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ ও পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকুলানের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধি আসেনি। সেক্টর এবং সাবসেক্টর কমান্ডারদেরকেই নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হয়েছিল। নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপসে সংগঠিত করতে হবে। যুদ্ধ পরিকল্পনার পদ্ধতি ছিল নিম্নরূপ: প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না। বিদ্যুতের খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে। কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রফতানি করতে দেওয়া হবে না। এ সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেওয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। রণকৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলারা মরণপণ আঘাত হানবে। এই সম্মেলনে বাংলাদেশকে নিম্নোক্ত 11টি সেক্টরে বিভক্ত করা হয়। 1 নং সেক্টর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার বিশেষ মুহুরী নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয়। সমগ্র সেক্টরকে 5টি সাব সেক্টরে ভাগ করা হয়। মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হন। পরে জিয়া জেট ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক
1 নং সেক্টর কমান্ডার নিয়োজিত হন। এ সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল 2100। এর মধ্যে 1500 ইপিআর, 200 পুলিশ, 300 সামরিক বাহিনী এবং নৌ ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল 100। এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় 20,000। এদের মধ্যে 8,000কে অ্যাকশন গ্রুপ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। শতকরা 35% অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয় এই সেক্টরকে। 2 নং সেক্টর। কুমিল্লা, ফরিদপুর জেলা, নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশাররফ। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। সমগ্র সেক্টরের নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 4,000। গেরিলা ছিল 30,000। 3 নং সেক্টর। মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টরটিকে 10টি সাবসেক্টরে ভাগ করা হয়। গেরিলাদের সংখ্যা ছিল 10,000। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর শফিউল্লাহ। 4 নং সেক্টর। উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় 4 নং সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিত্তরঞ্জন দত্ত। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা ছিল প্রায় 12,000। 5 নং সেক্টর। সিলেট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই সেক্টর। কমান্ডার নিযুক্ত হন মেজর মীর শওকত আলী। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 800। গেরিলা ছিল প্রায় 5,000। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। 6 নং সেক্টর। এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয়। উইং কমান্ডার MK বাশার নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসেবে। সাবসেক্টর 5টি। নিয়মিত বাহিনীর সংখ্যা প্রায় 1200। গেরিলা ছিল প্রায় 6,000। 7 নং সেক্টর। রাজশাহী, পাবনা, বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয় এই সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক। যুদ্ধকালীন সময় এক মোটর দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর M হাসান। সাব সেক্টরের সংখ্যা 8টি, সৈন্য সংখ্যা প্রায় 2,000, গেরিলা প্রায় 8,000। 8 নং সেক্টর। কুষ্টিয়া, যশোর এবং খুলনার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠন করা হয়। 15 জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর MA ওসমান চৌধুরী। পরবর্তীকালে মেজর ওসমানকে হেডকোয়ার্টার্সে বদলি করে নিয়ে আসা হয়। পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর 8 নং সেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা প্রায় 8,000। সাব সেক্টরের সংখ্যা 7টি। 9 নং সেক্টর। বরিশাল, পটুয়াখালী, খুলনার অংশবিশেষ, ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর MA জলিল। সাব সেক্টরের সংখ্যা 8টি। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1500। গেরিলা প্রায় 15,000। 10 নং সেক্টর। এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌ কমান্ডোরাই এই সেক্টরের অধীনে ছিল। শত্রুপক্ষেও টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টরের গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হয়। তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় সেক্টর কমান্ডারদের। দায়িত্ব সম্পন্ন করার পর নৌ কমান্ডোরা সব আবার তাদের মূল আস্তানা 10 নং সেক্টরে ফিরে আসবে ঠিক করা হয়। 11 নং সেক্টর। এই সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল এবং তুরা ও গারো অঞ্চল নিয়ে। কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের। 15 নভেম্বর এক অভিযানে তিনি গুরুতরভাবে আহত হয়ে একটি পা হারান। সাব সেক্টর ছিল 8টি। গেরিলা সংখ্যা 25,000।